हाई फ्रेंड्स, वेलकम टू आवर चैनल कोविल स्टाडी। तो आज के আমরা লুসেন্ট হিস্ট্রির এক্সট্রিমিস্ট ফেজ নিয়ে আলোচনা করব। তো বলে রাখি, তোমরা যদি এখনও লুসেন্টের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তোমরা যদি কমপ্লিট করে না থাকো, তো আমার চ্যানেলে সম্পূর্ণ প্লেলিস্ট করা আছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির। তোমরা সেখান থেকে লুসেন্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কমপ্লিট করে নিতে পারো। তো আমরা যে লুসেন্টের মডার্ন হিস্ট্রি নিয়ে আলোচনা করছি, তো মডার্ন হিস্ট্রির আজকে আমরা এক্সট্রিমিস্ট ফেজ বা চরমপন্থী নিয়ে আলোচনা করব। তো চরমপন্থী দেখো 1905 থেকে স্টার্ট হয়। তো প্রথম কি দেখো, 1885 সালে কি হয় যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। কিসের জন্য? সাধারণত এরা ভারতবাসীর বিভিন্ন দুঃখের কথা সরকারকে জানাবে এবং তারা ভারতের স্বাধীনতার জন্য আবেদন করবে। অর্থাৎ এরা সরকারদের কাছ থেকে চাইবে ভারতের স্বাধীনতা চাইবে। তো এভাবে দেখো কিছুদিন যায়। 1885 থেকে 1905 অবধি এই টাইমটা গেল। তো দেখছি এভাবে কিন্তু কোনো ফলাফল হচ্ছে না, অর্থাৎ সরকার কিন্তু যে নিজে স্বাভাবিকভাবে স্বাধীনতা ভারতকে দিতে চাইছে না। তাই বিভিন্ন রকম যারা চরমপন্থী বিভিন্ন মতবাদ করেছে, তোমরা আগে দেখে নিতে পেরেছো। যেমন বলেছে ইট ইজ এ বেগিং ইনস্টিটিউট, এরকম বলেছে। তো এরপরই দেখো আবির্ভাব হলো এক্সট্রিমিস্ট ফেজ বা চরমপন্থী। এরা তখন দেখছে যে আর যে চেয়ে হবে না, আর ভিক্ষা চেয়ে হবে না স্বাধীনতা, এবার কিছু জোর করেই করতে হবে। তো এই জন্য উদ্ভব হয় চরমপন্থী বা এক্সট্রিমিস্ট ফেজ। তো এখানে কি হয় দেখা যাক কেন উদ্ভব হলো। দেখো, রিজন ফর দ্য এমার্জেন্স অফ এক্সট্রিমিস্ট। এমার্জেন্স মানে হচ্ছে আবির্ভাব। কি কারণে এক্সট্রিমিস্টদের আবির্ভাব হলো? তার প্রথম কারণ দেখো, দ্য রিয়েলাইজেশন দ্যাট দ্য ট্রু নেচার অফ ব্রিটিশ রুল ওয়াজ এক্সপ্লয়টিভ। এরা বুঝতে পেরেছিল যে ব্রিটিশ রুল হচ্ছে একটা এক্সপ্লয়টিভ প্রকৃতির রুল, অর্থাৎ ধ্বংসাত্মক প্রকৃতির একটা রুল ব্রিটিশ রুলটা, ব্রিটিশের যেসব নিয়মকানুন। তো এরপর দেখো, ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যান্ড ইভেন্ট হুইচ ডিমোলিজড। বিভিন্ন ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স এবং বিভিন্ন ইভেন্ট সেটা ডিভোলিজ দ্য মিথ হবে, ডিভোলিজ দ্য মিথ। সেটা দেখো কি করে নেক্সট, ডিভোলিজ দ্য মিথ অফ হোয়াইট ইউরোপিয়ান সুপ্রিমেসি। অর্থাৎ কি বলছে দেখো, বিভিন্ন ইন্টারন্যাশনাল যে সমস্ত ইভেন্ট এবং ইনফ্লুয়েন্স সেগুলো ভেঙে দেয়। সেগুলো কি ভেঙে দেয়? এই একটা মিথকে ভেঙে দেয় যে ব্রিটিশ পাওয়ার হচ্ছে বা ইউরোপিয়ান পাওয়ার হচ্ছে একটা সুপ্রিমেসি পাওয়ার। সুপ্রিমেসি মানে হচ্ছে একটা অধিপত্য, যাকে বলা হয় অধিপত্য, মানে খুবই ক্ষমতাবান এরকম একটা পাওয়ার। এটা একটা মিথ ছিল, কিন্তু সেই মিথটা বিভিন্ন ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স এবং ইভেন্টের দ্বারা ভেঙে যায়। দিস ইনক্লুড, তো কী কী কারণে ভেঙে যায় দেখো, কারণ যে যুদ্ধ হয় সেই যুদ্ধে ব্রিটিশরা ছাড়া অন্যান্য এলাকাগুলো জয়লাভ করে। যেমন দেখো, দিস ইনক্লুডেড অ্যাবিসিনিয়া বা ইথিওপিয়া ভিক্টোরি ওভার ইটালি। তো ইটালিকে হারিয়ে অ্যাবিসিনিয়া যুদ্ধে জিতে যাওয়া। এরকম দেখো বিভিন্ন যুদ্ধ হয়েছে, যেমন জাপান ভিক্টোরি ওভার রাশিয়া 1905 সালে। তো এগুলো হচ্ছে একটা কারণ। শুধু শুধু যে নরমপন্থীদের ওপর তাদের কোনো ভরসা ছিল না তাই নয়, তাছাড়াও এই সমস্ত কারণ ছিল। 3 নম্বর কারণ দেখো, ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য অ্যাচিভমেন্ট অফ মডারেট। তো এটা তো তোমাদের বলে দিলাম যে এরা মডারেটদের প্রতি একটা স্যাটিসফ্যাকশন ছিল না, একটা ডিসস্যাটিসফ্যাকশন ছিল যারা মডারেট লিডার। এরা দেখছে যে এভাবে চেয়ে কিন্তু হবে না, তাই একটা ডিসস্যাটিসফ্যাকশন তাদের মধ্যে ছিল। রিয়াকশনারি পলিসি অফ কার্জন। এবার লর্ড কার্জনের কি বিভিন্ন রিয়াকশনারি পলিসি, সেই পলিসিগুলোর মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এখানে দেখো, সেটা হচ্ছে ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট 1904। এই সালগুলো খেয়াল রাখবে। ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট কত সালে পাস হয়? 1904 সালে। ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট কত সালে পাস হয়? 1905 সালে। ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট মোস্ট ইম্পর্টেন্ট, কত সালে পাস হয়? 1905 সালে। এবং পার্টিশন অফ বেঙ্গল 1905, তোমরা এগুলো সকলেই জানো। এছাড়া দেখো, এক্সিস্টেন্স অফ মিলিটেন্ট স্কুল অফ থট অ্যান্ড এমার্জেন্স অফ ট্রেন্ড লিডারশিপ। এছাড়া সেই সময় একটা মিলিটেন্ট স্কুল এক্সিস্ট করতো এবং সেখান থেকে একটা ট্রেন্ড লিডারশিপের আবির্ভাব হয়। তো এরপর এতক্ষণ যেগুলো পড়লে এগুলো ততটা ইম্পর্টেন্ট নয়। এবার শুরু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের প্রতিটি লাইন তোমাদের পড়তে হবে, প্রতিটি লাইন তোমাদের মনে রাখতে হবে। তো দেখো, আমার বই কিন্তু সব দাগ দেওয়া আছে। তো তোমরা যদি এগুলো অসুবিধা হয় তো আমার কাছে বলবে। আমার কাছে লুসেন্টের সম্পূর্ণ পিডিএফ আছে, সেখানে কোনো দাগ দেওয়া নেই, তো সেখান থেকে পড়ে দিতে পারবো। অর্থাৎ এখানে দাগ দেওয়া থাকলে তোমরা বুঝতে পারবে কোনটা ইম্পর্টেন্ট নয়। তো কিছু দেখা যাক প্রমিনেন্ট এক্সট্রিমিস্ট লিডার বা বিশিষ্ট চরমপন্থী কিছু নেতা সম্পর্কে। যেমন প্রথমে আমরা দেখব বাল গঙ্গাধর তিলক। তো কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট চরমপন্থী নেতার নাম তোমরা মনে রাখবে। সেগুলো হচ্ছে লাল লাল বাল পাল, তাছাড়া মনে রাখবে স্যার অরবিন্দ ঘোষ, আশ্বিনী কুমার দত্ত। তোমরা এই কটা ইম্পর্টেন্ট লিডারের নাম মনে রাখলেই হবে। স্যার অরবিন্দ ঘোষ আর আশ্বিনী কুমার দত্ত, এরা ছিলেন এক্সট্রিমিস্ট লিডার।
আর তোমাদের যেসব মডারেট লিডার পড়িয়েছি সেটা তোমাদের যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পড়িয়েছি তখনই মডারেট লিডারের নামগুলো বলে দিয়েছি, তো সেটা ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। তো প্রথমে দেখো বাল গঙ্গাধর তিলক, মোস্ট ইম্পর্টেন্ট। বাল গঙ্গাধর তিলক তিনি লোকমান্য নামে পরিচিত ছিলেন। বলছে তিলক ওয়াজ দ্য আনকম্প্রোমাইজিং লিডার অফ এক্সট্রিমিস্ট, তিনি এক্সট্রিমিস্টের একজন আনকম্প্রোমাইজিং লিডার ছিলেন। হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই আগারকার, তিনি কার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিলেন দেখো, তিনি ইনফ্লুয়েন্স হয়েছিলেন আগারকারের দ্বারা, বিশেষ করে মহাদেব গোবিন্দ রানাদের দ্বারা, দাদাভাই নৌরোজির দ্বারা, এর দ্বারা তিনি বাল গঙ্গাধর তিলক ইনফ্লুয়েন্স হয়েছিল। এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রতিটি লাইনে তিনি দুটো নিউজ পেপার লঞ্চ করেছিলেন, একটা নাম হচ্ছে কেশরী, যেটা মারাঠি ভাষায় লেখা হতো। কেশরী পত্রিকা কোন ভাষায় লেখা হতো? মারাঠি ভাষায়, মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে মারাঠা, যেটা হচ্ছে ইংলিশ ভাষায় লেখা হতো, দেখো এগুলো গুলিয়ে না যায় যেন। মারাঠা লেখা হতো ইংলিশ ভাষায়, কেশরী হচ্ছে মারাঠি ভাষায় লেখা হতো। আর তিনি দুটো উৎসব পালন করতেন, একটা হচ্ছে গণপতি উৎসব, যেটা হচ্ছে 1893 সাল গণপতি উৎসব, আর একটা হচ্ছে শিবাজি উৎসব 1895 সাল। প্রতিটি লাইন মনে রাখতে হবে, শিবাজি উৎসব 1895, গণপতি উৎসব 1893। তিনি দুটো পত্রিকা প্রকাশ করতেন, একটার নাম মারাঠা, একটার নাম কেশরী। মারাঠা লেখা হতো ইংলিশ ভাষায়, কেশরী লেখা হতো মারাঠি ভাষায়। তিনি লোকমান্য নামে পরিচিত ছিলেন। আর একটা দেখো এখানে পাশে তোমরা বইয়ে লিখে নেবে, তিনার যে বইয়ের নাম, তিনার যে বুকের নাম সেটা হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া। আনহ্যাপি ইন্ডিয়া বইটি লেখক কে? বাল গঙ্গাধর তিলক। সরি, বইয়ের নাম এখানে লালা লাজপত রায়, তো লালা লাজপত রায় হচ্ছে বুক হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া, লালা লাজপত রায়, এখানে বুকের নাম নেই, সরি। তো এরপর দেখো, হি ওয়াজ ডিপোর্টেড টু মান্ডালি জেল, বর্মা। তো বর্মা যেটা অবস্থিত মান্ডালি জেল, সেখানে তিনাকে স্থানান্তর করা হয়েছিল ফর রাইটিং সেডিটিয়াস আর্টিকেল। তিনি বিভিন্ন সেডিটিয়াস আর্টিকেল লিখেছেন, মানে দেশদ্রোহী সম্পর্কে বিভিন্ন আর্টিকেল লিখেছিলেন এই বাল গঙ্গাধর তিলক। এই অপরাধে সেডিটিয়াস আর্টিকেল লেখার জন্য তাকে এই বর্মার জেলে স্থানান্তর করা হয়। এছাড়া তিনি হোম রুল লীগ চালিয়েছিলেন 1916 সালে। তোমরা যখন পড়বে যে হোম রুল লীগ সম্পর্কে, যখন ডিটেলসে যখন পড়াবো এর পরে, তখন দেখবে অ্যানি বেসান্ত আসলে হোম রুল লীগ তো এখানকার নয়, হোম রুল লীগ বাইরে, সেখান থেকে অ্যানি বেসান্ত নিয়ে আসে। তো অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর মিলে হোম রুল লীগ কীভাবে পরিচালনা করে। তিনি কি বই লিখেছিলেন? বাল গঙ্গাধরের লেখা বইয়ের নাম হচ্ছে গীতা রহস্য, বাল গঙ্গাধর তিলক। আর লালা লাজপত রায় লিখেছিলেন আনহ্যাপি ইন্ডিয়া। এছাড়া তিনি বলেছিলেন যে স্বরাজ ইজ মাই বার্থ প্লেস অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, অর্থাৎ স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তো অর্জন করবই। এরপর চলে আসছি লালা লাজপত রায়। লালা লাজপত রায় ছিলেন পাঞ্জাব কেশরী নামে পরিচিত। তো পাঞ্জাব কেশরী, আর একটা মনে রাখবে, শের ই পাঞ্জাব নামে পরিচিত হচ্ছে রঞ্জিত সিং। শের ই পাঞ্জাব নামে পরিচিত রঞ্জিত সিং, পাঞ্জাব কেশরী নামে পরিচিত লালা লাজপত রায়। তো কোনো কোনো বইয়ে তোমাদের এই দুটো নিয়ে খুবই গোলমাল থাকে, তো দেখে নেবে। অপশানটা আশা করছি দুটো নাম অপশানে একসাথে দেবে না, রঞ্জিত সিং আর লালা লাজপত রায়ের মধ্যে। তো এবার দেখো, লালা লাজপত রায় এক্সট্রিমিস্ট ফ্রম পাঞ্জাব, তিনি পাঞ্জাবের একজন এক্সট্রিমিস্ট ছিলেন। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ আর্য সমাজ হি ফাউন্ডেড ন্যাশনাল স্কুল অ্যাট লাহোর, তিনি আর্য সমাজের ইনফ্লুয়েন্সে ন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করেন পাকিস্তানের লাহোরে। হি প্রিসাইডেড ওভার দ্য AUTC, তিনি কি ছিলেন? তিনি ছিলেন প্রেসিডেন্ট বা সভাপতি ছিলেন কার? AITUC। AITUC মানে হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটা প্রতিষ্ঠা হয় 1920 সালে। তিনি ছিলেন এর সভাপতি ছিলেন। কে ছিলেন? লালা লাজপত রায় ছিলেন এর সভাপতি। এছাড়া দেখো বয়কটেড সাইমন কমিশন, তিনি সাইমন কমিশন বয় করেছিলেন অ্যান্ড ডিমনস্ট্রেটেড এগেনস্ট ইট অ্যান্ড লাহোর, ডিউরিং হুইচ হি ওয়াজ brutally assaulted by the police and subsequently succumbed to his injury। তো কি বলা হচ্ছে দেখো এখানে, এখানে তিনি যখন সাইমন কমিশনের বিরোধিতা করছিলেন, সাইমন কমিশন যেটা হচ্ছে 1927 সালে আসে, সাইমন কমিশন যখন তিনি বিরোধিতা করেছিলেন, তখন তিনি বেশ ভালোভাবে পুলিশদের দ্বারা আহত হন। বিশেষ করে তার মাথায় লাঠি মারা হয়েছিল, তো সেই লাঠির বাড়িতেই তিনি মারা যান, ঘটনাস্থলে তিনি মারা যান। তো তিনাকে পুলিশে লাঠির বাড়ি মেরেছে এবং তিনি মারা যান, লালা লাজপত রায় এভাবে মৃত্যুবরণ করেন। তার বইয়ের নাম হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া, এটা মনে রাখবে, পরীক্ষা আসে। এরপর দেখো বিপিন চন্দ্র পাল। তো লাল বাদার পালের মধ্যে এবার আমরা পড়বো বিপিন চন্দ্র পাল। ডিসকার্ডেড অর্থোডক্স হিন্দুজম অ্যান্ড এন্টার্ড ব্রাহ্ম সমাজ অ্যান্ড ভিজিটেড ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা। তো বিপিন চন্দ্র পাল তিনি কি করেছিলেন দেখো, তিনি এই যে ডিসকার্ডেড অর্থোডক্স হিন্দুজম, অর্থাৎ তিনি এই যে হিন্দু ধর্ম
সেই হিন্দু ধর্মকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন, ডিসকার্ডেড করেছিলেন হিন্দু ধর্মকে, এবং তিনি ব্রাহ্ম সমাজে যোগ দেন। আর এছাড়া তিনি ইংল্যান্ড এবং আমেরিকাতে যান, ভিজিট করেন। তিনি একটা ইংলিশ সাপ্তাহিক পত্রিকা যেটার নাম হচ্ছে নিউ ইন্ডিয়া, সেটা প্রকাশ করতেন। এছাড়া তিনি স্বদেশী মুভমেন্টের নেতৃত্ব দেন, বিপিনচন্দ্র পাল স্বদেশী মুভমেন্টের নেতৃত্ব দেন। হি ক্যারিড গোসপেলস অফ বয়কট, স্বদেশী ন্যাশনাল এডুকেশন, স্বরাজ অ্যান্ড প্যাসিভ রেজিস্ট্যান্স। তো তিনি একটা যে বিভিন্ন কিছু স্বদেশী বিভিন্ন বয়কট করেন, মানে বিদেশি দ্রব্য বয়কট করেন এবং যে স্বদেশি দ্রব্য সেগুলো ব্যবহার করতে বলেন। তিনি ন্যাশনাল এডুকেশনের প্রতি যোগ দেন, স্বরাজ এগুলোর প্রতি একটা প্যাসিভ রেজিস্ট্যান্স তিনি করেন। তিনি কি ফাউন্ড করেছিলেন? হি ফাউন্ডেড বন্দে মাতরম। তো বন্দে মাতরম কে ফাউন্ডেড করেছিল? বন্দে মাতরম ফাউন্ডেড বাই বিপিনচন্দ্র পাল। তিনি বলতেন বিপিনচন্দ্র পাল। এরপর দেখো শ্রী অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ দেখো খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, পড়াশোনায় ছোট থেকে মেধাবী। বলছে হি পাসড আইসিএস এক্সাম উইথ রেকর্ড মার্কস ইন গ্রিক অ্যান্ড ল্যাটিন। তিনি আইসিএস এক্সাম পাস করেন রেকর্ড মার্কের সাথে গ্রিকে এবং ল্যাটিনে। হি হ্যাড ইউরোপিয়ান আপব্রিং। হি ওয়ার্কড ফর সিক্রেট সোসাইটি ইন বেঙ্গল অ্যান্ড মহারাষ্ট্র। তিনি বাংলার বিভিন্ন সিক্রেট সোসাইটি, বাংলা এবং মহারাষ্ট্রের বিভিন্ন সিক্রেট সোসাইটিতে কাজ করতেন। তিনি হচ্ছে বাংলা একটা দৈনিক পত্রিকা প্রকাশ করতেন, তার নাম হচ্ছে যুগান্তর। তাহলে যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? শ্রী অরবিন্দ ঘোষ। এবার দেখো হি রোড সেডিটিয়াস আর্টিকেল ইন বন্দে মাতরম। হি ওয়াজ পুট অন ট্রায়াল অফ মানিকতলা বোম কনস্পিরেসি কেস। তো এরপরে দেখো বোম কনস্পিরেসি কেস যেটা মানিকতলায় হয়েছিল, তোমরা দেখতে পাবে যে অরবিন্দ ঘোষ এখানে আসামি প্রমাণিত হয়। তো এরপরে দেখবে সব ছক আকারে দেওয়া আছে যে কোন কেস কবে হয়েছিল, কখন ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল, কবে আলিপুর বোম কনস্পিরেসি হয়েছিল, একটা ছকের মাধ্যমে সব সুন্দরভাবে দেওয়া আছে, সেখানে তোমরা ভালোভাবে দেখে নিতে পারবে কি অভিযুক্ত ছিল। হি ফাইনালি রিটায়ার্ড টু দ্য লাইফ অফ ইয়োগা অ্যাট পন্ডিচারি। তো তিনি রিটায়ার্ড করেছিলেন কখন? তো তিনি সাধারণত শেষ বয়সে পন্ডিচারিতে থাকতেন। এরপর নেক্সট দেখা যাক আদার এক্সট্রিমিস্ট লিডার। এছাড়া বিভিন্ন এক্সট্রিমিস্ট লিডারের নামগুলো দেখে নাও, যেমন চক্রবর্তী ভিজি, রাঘভাচারিয়ার, আশ্বিনী কুমার দত্ত, রাজনারায়ণ বোস, টি প্রকাশম, চাদিম্বারাম পিল্লাই এটসেট্রা। এরপর দেখো মেথড অফ এক্সট্রিমিস্ট। তো এক্সট্রিমিস্টদের কোন প্রক্রিয়ায় এক্সট্রিমিস্টরা বাধা দিত? তো সাধারণত তারা প্যাসিভ রেজিস্ট্যান্স করতো, দ্যাট ইজ নন কোঅপারেটিং উইথ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। তো সাধারণত তারা কী করতো? প্যাসিভ রেজিস্ট্যান্স করতো। তারা ব্রিটিশদের সাধারণত নন কোঅপারেটিং করতো, তারা ব্রিটিশদের সাথে কোঅপারেট করতে চাইতো না। তারা বিভিন্ন কিছু বয়কট করতো, মানে বিদেশি পণ্যগুলোকে বয়কট করতো। বয়কটিং গভর্নমেন্ট সার্ভিস, কোর্ট, স্কুল অ্যান্ড কলেজ। তারা বয়কট করতো গভর্নমেন্টের বিভিন্ন স্কুল, সার্ভিস এবং কলেজগুলোকে। আর তারা প্রমোশন কিসে করতো? তারা বলতো সবসময় স্বদেশি জিনিস ব্যবহার করো, যেমন স্বদেশি অ্যান্ড বয়কট ফরেন গুড। প্রমোশন অফ স্বদেশি, তারা কি করতো? প্রমোশন অফ স্বদেশি জিনিস সবসময় ব্যবহার করে বলতো। এবং এই সময় বিভিন্ন গানও রচনা হয়, যেমন একটা গান হয়েছিল মায়ের দেওয়া মোটা কাপড় নে রে ভাই, এরকম একটা কি একটা গান ছিল। অনেক গান বাঁধা হয় এই সময়। এছাড়া বয়কট ফরেন গুড করা হয়েছিল। এগুলোই ছিল সাধারণত এক্সট্রিমিস্টদের মেইন মেথড। তো এরপরে নেক্সট ভিডিওতে আমরা পার্টিশন অফ বেঙ্গল নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা একটু লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবে। ধন্যবাদ।